কিছু কনসেপ্ট সম্পর্কে জেনেছিলাম, তাই না? আর যে ইকুয়েশনগুলো ছিল, ইকুয়েশনের হচ্ছে আপনাদেরকে আমি প্রুফ দেখিয়েছিলাম যে কীভাবে হলো ভোল্টেজের থেকে বা টার্নস রেশিও দেওয়া থাকলে ক্যালকুলেশন করা লাগে, ভোল্টেজের ভ্যালুগুলো এগুলো নিয়ে আলোচনা করা হয়েছিল, রাইট? সো ওইখানে হলো আমি একটু জাস্ট রিভিউ করে নিই, কারণ যেহেতু ভোল্টেজের ইকুয়েশনের সাথে আবার কারেন্টেরটা রেলেভেন্ট, সুতরাং আমি দুইটাকে প্যারালালি করাই। প্রথমত কি বলেছিলাম যে এখানে হচ্ছে আমাদের ট্রান্সফরমারের ক্ষেত্রে লিকেজ ফ্লাক্স থাকবে, আরেকটা হচ্ছে মেইন ফ্লাক্স যেটা লেখা আছে এটা মিউচুয়াল ফ্লাক্সও থাকে, তাই না? তো লিকেজ ফ্লাক্সটা একদম সহজভাবে যদি আমরা মাথায় রাখি, লিকেজ ফ্লাক্স কি ইন্টারকানেক্টেড থাকে না, রাইট? আইদার হচ্ছে আপনার প্রাইমারিতে থাকে, আবার হলো এটা মানে সেকেন্ডারিতেও থাকে, কিন্তু নিজেদের মধ্যে কোনো কানেকশন থাকবে না। আর মিউচুয়াল ফ্লাক্সের ক্ষেত্রে আবার মিউচুয়ালি কানেক্টেড ছিল, মনে হচ্ছে সবার? এখান থেকে ইকুয়েশন যখন আমরা লিখেছিলাম, মেইন সমীকরণটা কি ছিল? ইনডিউসড ইএমএফ এর একটা সমীকরণ লেখা হয়েছিল যে E induced is equal to N G phi over dt। দেন বলা হয়েছিল যে এই G phi by dt টাকে আমরা যখন হচ্ছে প্রাইমারি আর সেকেন্ডারি রেসপেক্টে ক্যালকুলেট করব, এই ফাইটা আবার কয় প্রকার ছিল? দুই প্রকার ছিল। একটা আমাদের হচ্ছে লিকেজ ফ্লাক্সের রেসপেক্টে, আর এটা ছিল হচ্ছে মিউচুয়াল ফ্লাক্সের জন্য, মনে হচ্ছে সবার? আচ্ছা, দেন আমরা এখান থেকে দুইটা ইকুয়েশন পেয়েছিলাম। দুইটা ইকুয়েশন কিভাবে পেলাম? একটা হলো প্রাইমারি সাইড যেটা আছে, প্রাইমারি সাইডের ইকুয়েশন ছিল, আর একটা হচ্ছে আমাদের সেকেন্ডারি সাইডের ইকুয়েশন ছিল। আর এই জায়গাটাতে যখন আমরা একটা ওয়েল ডিজাইন ট্রান্সফরমার কনসিডার করব, তখন একটা কন্ডিশন ছিল যে phi m is very very greater than or large phi lp, অর্থাৎ মিউচুয়াল ফ্লাক্সের ভ্যালু যদি আমাদের লিকেজ ফ্লাক্সের থেকে অনেক বড় হয়, সেক্ষেত্রে আমরা লিকেজ ফ্লাক্সটাকে কি করেছিলাম? ইগনোর করে দিয়েছিলাম। ইগনোর করার পরে আপনার আরো দুইটা ইকুয়েশন এসেছিল, যেটাকে আমরা ইকুয়েশন 3 and 4 দিয়ে নাম্বারিং করলাম। করার পর ওই দুটাকে জাস্ট ডিভাইড করে দেওয়া হয়েছিল। তো ডিভাইড করার পরে আমরা যে সমীকরণটা পেয়েছিলাম ওইটা ছিল হচ্ছে আপনার VP ডিভাইডেড বাই VS সমান NP বাই NS। তো প্রথমে বলেছিলাম যেটাকে আমরা ডাইরেক্ট ইকুয়াল লিখতে পাই না, টেন্ডস টু ইকুয়াল লেখা হয়। এর কারণটাও মানে এক্সপ্লেইন করা হয়েছে যে যেহেতু আমরা লিকেজ ফ্লাক্সটাকে ইগনোর করে দিচ্ছি। ইগনোর করা মানে কি? আমরা টোটালটাকে বাদ করে দিচ্ছি, কিন্তু অ্যাকচুয়ালি এটা টোটালটা বাদ হয়ে যায় না, তাই না? কিছু পরিমাণে থাকে। সো আমরা ফার্স্ট অফ অল এটাকে এরকম ভাবে টেন্ডস টু দেখি, বাট বেসিক্যালি ম্যাথ যখন সলভ করা হয় তখন আর টেন্ডস টু থাকে না, তখন আমরা ডাইরেক্ট ইকুয়াল দিয়ে দেই। ইকুয়াল দেওয়ার পরে এটাকে a দ্বারা রিপ্রেজেন্ট করা হয়, ঠিক আছে? আচ্ছা, তো আমাদের আজকের কাজটা কি? আজকের কাজটা হচ্ছে এর অপোজিট, অর্থাৎ কারেন্টের যে ইকুয়েশনটা আছে যে IP বাই IS সমান হচ্ছে NS ডিভাইডেড বাই NP, এই সমীকরণটাকে প্রমাণ করা, তাই না? তো ভোল্টেজ আর টার্নস রেশিও যখন আমাদের থাকে তখন হচ্ছে VP বাই VS সমান NP বাই NS ইকুয়াল টু A আসে। আর যখনই আমরা IP বাই IS ইকুয়াল টু NS বাই NP করব, এটার সমীকরণের মান আসে হচ্ছে 1 বাই A, অপোজিটটা। তো কিভাবে আসে ওটা ক্যালকুলেশন করার জন্য আপনার এই ডায়াগ্রামটা দিয়ে হবে না, আমাদেরকে নতুন করে আরেকটা ডায়াগ্রাম ড্র করতে হবে। তাহলে সবাই আমার সাথে ফার্স্টে ডায়াগ্রামটা ড্র করে নেন। এখানে NP কি নিচে হবে না? হ্যাঁ এই তো NP কোনটা? NS হ্যাঁ হ্যাঁ NS উপরে NS ঠিক আছে, অপোজিটটা হয়। কারেন্টে যখন আসে তখন উল্টাটা হয়, আর ভোল্টেজের ক্ষেত্রে হচ্ছে আপনার সেমটা থাকে।
আচ্ছা আমি যে ইকুয়েশনগুলো বা যে টার্মসগুলো লিখছি সবাই আগে নোট করে নেন, দেন আমি এক্সপ্লেইন করব। এইখানে ডটগুলো ঠিক যে পজিশনে দেওয়া আছে ওইভাবে পজিশনগুলো ঠিক রেখেন, আর অ্যারো মার্কগুলো আমি ঠিক যেরকম ভাবে দিয়েছি ডিরেকশনটাকে ঠিক রেখে অ্যারোগুলোকে আগে দিয়ে দেন। তারপরে লিখবেন কারেন্ট ফ্লোয়িং থ্রু ডটেড টাইপের কন্ডিশন থাকলে এটাকে আমরা বলি হচ্ছে পজিটিভ এমএফ অর ম্যাগনেটোমোটিভ ফোর্স। আর যদি সিম্পলি এর অপোজিট কন্ডিশনটা হয় যে কারেন্ট ফ্লোয়িং থ্রু আনডটেড, আনডটেডটাকে আমরা আপাতত ক্রস দিয়ে লিখছি। ক্রস কেন দিলাম এটাও আমি বুঝিয়ে দেব। তাহলে এখান থেকে ইনডিউস হবে হচ্ছে নেগেটিভ এমএমএফ। সবাই একটু খেয়াল করেন, যখন আমরা প্রাইমারি সাইডের কথাটা কনসিডার করছি কারেন্টটা ফ্লো করছে কোন ডিরেকশনে, এই ডট দিয়ে এন্টার করছে, তাই না? আর এখানে কিছু নাই বলতে আমরা মনে মনে একটা ক্রস ধরে নিব, ঠিক আছে? এই ক্রসটাকেও পরীক্ষায় দিবেন না, আমি তো সিম্পলি বোঝানোর সুবিধার্থে এটা দিয়ে দিচ্ছি। তো যখন আমরা প্রাইমারি সাইডে যাচ্ছি দেখা যাচ্ছে যে ডট দিয়ে কারেন্টটা এন্টার করছে আর লিভ করছে কোনটা দিয়ে, ক্রস দিয়ে, মানে ক্রস বা আনডটেড যেটাকে আমরা বলি। আর যখন আপনি সেকেন্ডারি সাইডে আসছেন, লেটস কনসিডার এখানে আমরা একটা ক্রস দিয়ে দিলাম, তাহলে এন্টার করছে কোথা থেকে, আমার এন্টার করছে হচ্ছে ক্রস দিয়ে বা আনডটেড যেটাকে আমরা বলি। আর এখানে যে তারপরে ঘুরে হচ্ছে ডটের মধ্যে যাচ্ছে, তাই না? তাহলে দুইটা কি দুই ধরনের সিনারিও, মানে সিম্পলি একটা একটার অপোজিট। তাহলে যখনই আমার ডট দিয়ে এন্টার করবে আর আনডটেড যেটাকে আমি ক্রস দিয়ে রাখছি ওইটা দিয়ে লিভ করবে, এটার থেকে কি ইনডিউস হবে পজিটিভ এমএফএফ। আর যখনই এর উল্টা কন্ডিশনটা আসবে অর্থাৎ কারেন্টটা ফ্লো করবে হচ্ছে আপনার আনডটেড, এখানে খেয়াল করে দেখেন যখন এদিক দিয়ে পাস করবে আনডটেড দিয়ে এন্টার করছে তারপরে ডটে প্রবেশ করছে, তাহলে এখান থেকে ইনডিউস হবে হচ্ছে আপনার নেগেটিভ এমএফএফ। বোঝা গেল? ডট দিয়ে ক্রস দিলে সমস্যা ম্যাম আরেকবার একটু বলবেন? এই ক্রসটা পরীক্ষায় দিবেন না, আমি জাস্ট বোঝানোর জন্য দিচ্ছি। মানে এখান থেকে যখন আমার এই লেফটে আছে মানে প্রাইমারি সাইডে কি মানে অবস্থাটা কি আছে, অবস্থা হচ্ছে ডট দিয়ে এন্টার করছে, রাইট? আর এখানে কিছু নাই মিক্স হচ্ছে আনডটেড আর ক্রস যদি আমি কনসিডার করি তাহলে এখান থেকে ঘুরে এটা লিভ করে যাচ্ছে। আর যখনই আপনি সেকেন্ডারি সাইডে যাচ্ছেন, সেকেন্ডারি সাইডে কি মুভমেন্টটা এই সাইড থেকে স্টার্ট হচ্ছে, কারেন্টের ডিরেকশন কোন দিকে আছে, এদিকে, রাইট? সো আমি যদি এটাকে আনডটেড আর ক্রস রেশিয়ান কনসিডার করি তাহলে এইখান থেকে এন্টার করে তারপরে হচ্ছে ও ডটে প্রবেশ করবে, তাই না? তাহলে আমার ক্রাইটেরিয়া কয়টা আছে? ক্রাইটেরিয়া হচ্ছে দুইটা, একটা কারেন্ট ফ্লোয়িং থ্রু ডটেড, আর ফ্লোয়িং থ্রু বলতে হচ্ছে এখান থেকে পাস করছে, আর আনডটেড দিয়ে যদি লিভ করে তাহলে আপনার ইনডিউস হবে হচ্ছে পজিটিভ এমএমএফ। আর যদি এর অপোজিট কন্ডিশনটা হয় তাহলে আসবে হচ্ছে নেগেটিভ এমএমএফ। কেন লাগবে? এগুলো হলো আমাদের যখন ইকুয়েশন লিখবো, ম্যাথমেটিক্যাল ইকুয়েশন লিখতে গেলে এই লজিকটাকে অ্যাপ্লাই করতে হবে। বুঝে গেল? তাহলে জিনিসগুলো সবাই লিখে রাখেন, আর এই পরীক্ষার সময় ক্রসটা দেওয়ার দরকার নাই, আর নিজেদের বোঝার সুবিধার্থে যদি দেন পেন্সিল দিয়ে দিয়ে পরে মুছে ফেলবেন। দেখা আছে ম্যাগনেটোমোটিভ ফোর্সের ক্ষেত্রে একটা ইকুয়েশন অ্যাপ্লাই করা হয়। ইকুয়েশনটা আপনাদেরকে আমি স্লাইডে দিয়ে দিয়েছিলাম, দেখেছেন কিনা জানি না, পোর্টালেও আপলোড করা আছে। সো ম্যাগনেটোমোটিভ ফোর্সের ক্ষেত্রে আমরা যে ইকুয়েশনটা অ্যাপ্লাই করি, ইকুয়েশনটা হচ্ছে F is equal to, এগুলো মুছে দিব, আচ্ছা লিখে নেন।
আজকে আমার ডিভাইস এত স্লো নেটে প্রবলেম করছে আবার ল্যাপটপও হ্যাং করতেছে টিভিতে সমস্যা আছে ভিডিওটা একটু পজ করে দাও। আচ্ছা সবাই একটু খেয়াল করেন আপনাদের পোর্টালে হচ্ছে কয়েকটা ম্যাটেরিয়ালস আপলোড করা আছে তো ওখানে লেকচার 2 দেওয়া যেটা অর্থাৎ হলো আপনার এই যে ফার্স্টে যেটা ম্যাগনেটিক্স লেকচার 2 লেখা আছে না ওইখানে আপনাদের এই বেসিক কনসেপ্টগুলো সবকিছুই আবার হলো একটা রিভিউ আকারে দেওয়া আছে ম্যাগনেটিক সার্কিট বলতে আমরা কি বুঝি এটা নিয়ে যদিও আমরা ক্লাসে অনেকবার আলোচনা করেছি তাও একবার রিভিউ করে দেই যে ম্যাগনেটিক সার্কিট ইজ মেড আপ of one or more closed loop paths containing a magnetic flux. The flux is usually generated by permanent magnets or electromagnets and confined to the path by magnetic force consisting of ferromagnetic materials like iron, although there may be air gaps or other materials in the path. আচ্ছা আপনাদের জন্য একটা ছোট্ট কোশ্চেন থাকবে এটা যদি কেউ এখন পারেন অ্যানসার করবেন অথবা আমাকে এটা নেক্সট ক্লাসে বলবেন বলেন তো এখানটাতে আমরা ফেরোম্যাগনেটিক কেন ইউজ করি 3 টাইপস না প্যারাম্যাগনেটিক ডায়াম্যাগনেটিক আর একটা হচ্ছে ফেরোম্যাগনেটিক রাইট সো এই ফেরোম্যাগনেটিক ম্যাটেরিয়ালসটাকে আমাদের কেন অ্যাপ্লাই করতে হচ্ছে ফেরোম্যাগনেটিক ম্যাটেরিয়ালস লাইক আয়রন কেন আমরা হচ্ছে এখানটাতে অ্যাপ্লাই করি অন্য কিছু না করে ম্যাগনেটিক সার্কিটে হ্যাঁ ম্যাগনেটিক সার্কিটের ক্ষেত্রে কোশ্চেনটা লিখে রাখেন এই ধরনের বেসিক কোশ্চেনগুলো আপনারা হচ্ছে ভাইভাতেও ফেস করবেন ফেরোম্যাগনেটিক কি আয়রন হ্যাঁ কারণ আয়রন অনেক ফাস্ট ম্যাগনেটাইজ হয় ডিম্যাগনেটাইজ হয় ম্যাগনেটাইজ ফাস্ট হয় আবার ডিম্যাগনেটাইজও হয় আর আর যখন ফাস্ট এডি কারেন্ট লস নামটা কেউ কখনো শুনেছেন এডি কারেন্ট লসের টার্মটা শুনেন নাই না ম্যাগনেটিজমের ক্ষেত্রে মানে সবচেয়ে স্ট্রং ম্যাগনেট কোনটা বা স্ট্রং ম্যাগনেটিক ফিল্ড কোনটাতে থাকে কারো আইডিয়া আছে ফেরোম্যাগনেটিক প্যারাম্যাগনেটিক ডায়াম্যাগনেটের মধ্যে ফাইন তাহলে এই সব কিছুকে কম্বাইন করে এটার একটা অ্যানসার হবে একদম টু দা পয়েন্টে অ্যানসারটা লিখে আইদার লিখে রাখবেন অথবা জেনে আসবেন আমি নেক্সট ক্লাসে জিজ্ঞেস করব যে কোনো র্যান্ডম 2-3 জনকে যে ফেরোম্যাগনেটিক ম্যাটেরিয়ালসটাকে কেন আমরা ইউজ করছি মানে আয়রনটাই কেন ঠিক আছে আচ্ছা মেইন যেটা পড়ছিলাম ওইখানে যাই আমাদের মেইন টপিক ছিল হচ্ছে ম্যাগনেটোমোটিভ ফোর্স তাহলে ম্যাগনেটোমোটিভ ফোর্সের ইকুয়েশনটা কি F is equal to Ni সমীকরণটা সবাই খাতায় একটু নোট করে রাখেন The ampere turns of the respective coils shown in above represent the driving force called magnetomotive force or in short we can represent by mmf so calculating mmf we have to use F is equal to Ni তাহলে এখানে F টা কি রিপ্রেজেন্ট করছে F রিপ্রেজেন্ট করে হচ্ছে আপনার ম্যাগনেটোমোটিভ ফোর্স ইন অ্যাম্পিয়ার টার্মস ইউনিটগুলোকে অবশ্যই লিখবেন ম্যাগনেটোমোটিভ ফোর্স ইন অ্যাম্পিয়ার টার্মস N represents the number of turns in coil and I represents the current in coil তাহলে আমাদের এখানে দুইটা সাইড ছিল রাইট একটা হচ্ছে প্রাইমারি সাইড একটা সেকেন্ডারি সাইড সো আমরা যখন এই ম্যাগনেটোমোটিভ ফোর্সটাকে ক্যালকুলেট করব একটা হচ্ছে প্রাইমারি সাইডের জন্য পাবো একটা সেকেন্ডারি সাইডের জন্য পাবো তাই না তাহলে প্রাইমারি সাইডের রেসপেক্টে আমরা কি লিখতে পারি FP is equal to NP into IP আর সেকেন্ডারি সাইডের জন্য যখন আমরা mmf ক্যালকুলেট করতে যাব FS is equal to NS IS ইকুয়েশন লেখাটা কি ঠিক আছে দেখেন তো আই আসতে হবে না 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 সেকেন্ডারি সাইডে তো কারেন্ট আমার IS এটাতে ঠিক আছে এই যে সেকেন্ডারি সাইডে কারেন্ট IS কি হবে কোনটা না আমি একটু ইজি করে দেই এতক্ষণ যা যা ডিসকাস করছিলাম যে আমার যদি কারেন্টটা ডট দিয়ে ফ্লো করে আর ডট দিয়ে লিভ করে তাহলে পজিটিভ এমএমএফ যদি হচ্ছে উল্টা হয় নেগেটিভ এমএমএফ এটার উপর কনসিডার করে আমি যখন এই এমএমএফ এর ইকুয়েশনটা লিখছি F is equal to NPIP for primary side F is equal to NSIS for secondary side কন্ডিশন কি অ্যাপ্লাই হয়েছে আমার ভেরি গুড মাইনাস হবে কোনটার আগে সেকেন্ডারি এটার আগে একটা মাইনাস হবে কারণ আমি কি বলে দিয়েছিলাম যে
যখনই কারেন্টটা আমার আনডটেড রেশিয়াল দিয়ে পাস করছে, মানে এটাকে যদি আমি ক্রস ধরে এখান থেকে এন্টার করে তারপর ডটে যাচ্ছে, তাহলে নেগেটিভ এমএমএফ হয়, তাই না? তাহলে নেগেটিভ যদি হয় আমার ইকুয়েশনে কি মাইনাস দিতে হবে, রাইট? বোঝা গেল সবার? তো পরীক্ষার সময় এই জিনিসটা মাথায় রাখবেন যে আমার ম্যাগনেটোমোটিভ ফোর্স ক্যালকুলেশনের ইকুয়েশন হচ্ছে, মেইন ইকুয়েশনটা F is equal to Ni. When we calculate for primary side we have to represent with P. That means হচ্ছে ম্যাগনেটোমোটিভ ফোর্স ইন প্রাইমারি সাইড, ওইটার ক্ষেত্রে পজিটিভ হবে, কারণ প্রাইমারি সাইডে আমার লজিক যেটা ফলো করছে এখান থেকে পজিটিভ এমএমএফ পাওয়া যায়, ঠিক আছে? আর নেগেটিভ সাইডে আমরা যে লজিকটা ফলো করছে ওইখান থেকে আমরা পাই হচ্ছে আপনার নেগেটিভ এমএমএফ। বুঝতে পেরেছেন? কোশ্চেনে উল্লেখ থাকবে তখন আমাদের এটা বের করতে বলবে। না না, আপনাকে ধরো ইকুয়েশন প্রুফ যদি আমি দেই তখন হচ্ছে আপনার সবকিছুই নিজে থেকে লিখে আসতে হবে, কোনো কিছু ইকুয়েশনে উল্লেখ থাকবে না। আর ম্যাথ করার সময় ম্যাথ, আর এখানে যদি ম্যাথ করেন তাহলে তো ডিরাইভ করা লাগবে না, ডাইরেক্ট ইকুয়েশন লিখে দিবেন। ডাইরেক্ট ইকুয়েশনে মাইনাস প্লাসের ঝামেলাটা নাই, আপনি যখন এটা প্রমাণ করতে যাবেন তখনই মাইনাস প্লাসের এই ব্যাপারটা আসবে। বোঝা গেল সবার? ঠিক আছে। আচ্ছা, তাহলে এখান থেকে আমরা প্রিভিয়াস মানে ক্লাসে কি করেছিলাম, যখন হচ্ছে যে ভিএস ভিপিটাকে ক্যালকুলেট করলাম, করার পরে দুইটার হলো রেশিও নিয়েছিলাম, তাই না? আর এখান থেকে আমাদের যেহেতু দুইটার রেসপেক্টে আমরা আলাদা আলাদা ম্যাগনেটোমোটিভ ফোর্স পাচ্ছি, নেট ম্যাগনেটোমোটিভ ফোর্স যদি আমরা ক্যালকুলেট করতে চাই, মানে টোটালটা কি করতে হবে, দুইটাকে আগে যোগ করে নিতে হবে। তাহলে যোগ করে F net is equal to FP plus Fs। তাহলে FP এর ইকুয়েশনটা আবার কি ছিল, NP IP, আর এই যে মাইনাসটার জন্য মাইনাস হবে NS IS। টোটাল না? টোটালটাকে আমরা নেটটা রিপ্রেজেন্ট করছি, তাহলে একটা ইকুয়েশন পাওয়া যাবে F net is equal to NP IP minus NS IS। এই ইকুয়েশনটাকে আগে একটা বক্স করে রাখে, তারপর আরো কিছু থিওরি আগে বুঝতে হবে বাকি ক্যালকুলেশনের জন্য। লেখা আছে সবার? কারো কোথাও কনফিউশন থাকলে কোশ্চেন করতে পারেন। আমি কি আরেকবার টোটালটা রিপিট করব? লেট করে ক্লাসে আসতে হবে? আচ্ছা, জ্যাম তো থাকবেই। দেখেন, এখানে যখন আমরা ক্যালকুলেট করছি, ফার্স্ট অফ অল আমাদের যে কনসেপ্টটা লাগবে সেটা হচ্ছে ম্যাগনেটোমোটিভ ফোর্সের কনসেপ্টটা। তাহলে ম্যাগনেটোমোটিভ ফোর্সটা কি জিনিস? দ্য অ্যাম্পিয়ার টার্নস of the respective coils shown in above represent the driving force called magnetomotive force of MMF। তাহলে এখানে ইকুয়েশন যেটা আছে, ইকুয়েশনটা কি, F is equal to Ni। তাহলে N টা রিপ্রেজেন্ট করছে magnetomotive force in ampere turns, N represents the total number of coils, the total number of turns in coil, আর R রিপ্রেজেন্ট করে হচ্ছে কারেন্টটা, ঠিক আছে? তাহলে এখন এই ইকুয়েশনটাকে আমরা যখন ইমপ্লিমেন্ট করতে যাব, ট্রান্সফরমারের কয়টা সাইড আছে? দুইটা সাইড, একটা হচ্ছে প্রাইমারি সাইড, একটা সেকেন্ডারি সাইড। সো প্রাইমারি সাইডের রেসপেক্টে ইকুয়েশনটা হবে FP is equal to NPIP, কারণ সবগুলোকে আমি প্রাইমারিতে লিখব, আর সেকেন্ডারি রেসপেক্টে ইকুয়েশনটা হবে F is equal to NSIS। এখন একটার আগে হচ্ছে পজিটিভ, একটার আগে নেগেটিভ, এই কনসেপ্টটা একটু ক্লিয়ারলি বুঝতে হবে। দেখেন, এই সার্কিটটা পরীক্ষার সময় যদি ইকুয়েশন আসে আঁকতে হবে, ঠিক আছে? আর কারেন্টের ডিরেকশনটা কিভাবে দেওয়া আছে এটাও মাথায় রাখা লাগবে। লেফট সাইডে অর্থাৎ প্রাইমারি সাইডে আমাদের কারেন্টটা এন্টার করছে কি দিয়ে, ডট দিয়ে না, এখান থেকে এন্টার করছে। আর আমি যদি এখানে একটা ক্রস কনসিডার করি তাহলে লিভ করছে হচ্ছে আনডটেড রেশিও বা ক্রস দিয়ে। আর সেকেন্ডারি সাইডের ক্ষেত্রে আপনার কারেন্টটা এন্টারই করছে হচ্ছে ক্রস দিয়ে, আর এইদিকে তারপরে হচ্ছে ডটের কাছে যাচ্ছে, তাই না? তাহলে এই দুইটার রেসপেক্টে আমার দুইটা কন্ডিশন অ্যাপ্লাই করতে হয়। একটা হলো কারেন্ট ফ্লোইং থ্রু ডটেড, আর লিভ থ্রু হচ্ছে আনডটেড রেশিয়াল, এটাকে আমরা বলি ইনডিউসড পজিটিভ এমএমএফ। আর যদি এর অপোজিট কন্ডিশনটা হয় তাহলে আসবে হচ্ছে আমার নেগেটিভ এমএমএফ। সো প্রাইমারি রেসপেক্টে আমরা কি পাচ্ছি? পজিটিভ পাচ্ছি, সেকেন্ডারি রেসপেক্টে আমরা নেগেটিভ পাচ্ছি। তাহলে ইকুয়েশনে যখন আমি নেটটাকে ক্যালকুলেট করতে যাব, অর্থাৎ দুইটার সামেশন, ইকুয়েশন দুটো বেসিক্যালি যোগ করতে হয়েছিল, কিন্তু এই যে প্লাস এর আগে একটা মাইনাস, তাহলে সমীকরণটা ফাইনালি আসছে হচ্ছে এটা। সবার কাছে ক্লিয়ার? আচ্ছা, আমি এখানে যদি আই বড় করে দিই সমস্যা নেই? না সমস্যা নেই, কিন্তু আমরা ম্যাক্সিমাম স্মল লিখি, ক্যাপিটালও দিতে পারি, অসুবিধা নেই। যদি এখানে আই ক্যাপিটাল দেন, ছবিতে হচ্ছে যে এরকম আইপি আইএস এগুলো তো ক্যাপিটাল দেওয়াই আছে, ওটা দিয়ে দেবেন।
রিলাক্টেন্স সম্পর্কে কারো কোনো আইডিয়া আছে? রিলাক্টেন্স রিলাক্টেন্সটা হচ্ছে আর দ্বারা আমরা ইলেকট্রিক সার্কিটে রেজিস্ট্যান্স করেছি না, যদি আপনারা ইলেকট্রিক সার্কিটের সাথে সিম্পলি একটু কম্পেয়ার করে নেন তাহলে হচ্ছে আপনাদের জন্য বোঝাটা সুবিধা হবে। আর ম্যাগনেটিক সার্কিটের ক্ষেত্রে আমরা ইউজ করি হচ্ছে রিলাক্টেন্স। তাহলে রিলাক্টেন্সটা কি? Reluctance is a measure of the opposition the magnetic circuit offers to the flux and is analogous to the resistance in an electrical circuit. So electrical circuit এর আর যেটা ওটা কি করে বাধা দেয় না, রেজিস্ট্যান্স বাধা দেয়। আর এখানে রিলাক্টেন্স যেটা আছে এটা আপনারা সহজভাবে মাথায় রাখতে পারেন, যেটাও হচ্ছে আমাদের মানে বাধাই দিবে। ঠিক আছে, যদি এরকম ভাবে মনে রাখেন বুঝতে সুবিধা হবে। তো রিলাক্টেন্স ক্যালকুলেশনের একটা ইকুয়েশন এখানে দেওয়া আছে যে R is equal to L divided by mu A। তাহলে L কি রিপ্রেজেন্ট করছে? L হলো মিন লেন্থ অফ ম্যাগনেটিক সার্কিট, A হচ্ছে ক্রস সেকশনাল এরিয়া, আর mu হলো পারমিয়াবিলিটি অফ ম্যাটেরিয়ালস। এগুলো আপনাদেরকে কোশ্চেনে দেওয়া থাকবে। mu এর যে ভ্যালুটা এটা কোশ্চেনে গিভেন থাকবে, কারণ এই ম্যাটেরিয়ালস এর ক্ষেত্রে মুখস্থ রাখাটা ভাবে পসিবল না। তো আমাদের এখন এই রিলাক্টেন্সের যে কনসেপ্টটা, রিলাক্টেন্সের কনসেপ্টটা বেসিক্যালি লাগবে। এগুলো সব দেওয়া আছে, লেখা লাগবে না। F এর যে ইকুয়েশনটা লিখেছিলাম, F সমান কি লেখা ছিল? দুইটার সামেশন করে আমরা একটা সমীকরণ পাইলাম, তাই না? তো যদি আমার একটা ওয়েল ডিজাইন ট্রান্সফরমার হয় সেক্ষেত্রে আমরা F is equal to লিখতে পারি F সমান হচ্ছে phi into R। আরটাকে এভাবে লিখেছি কারণ এই নরমাল R লিখলো এটা রেজিস্ট্যান্স কে রিপ্রেজেন্ট করে, আর একটু বাঁকা করে যেটা আমরা লিখি এটা হচ্ছে রিলাক্টেন্সের জন্য। ঠিক আছে, তাহলে নেক্সট আরেকটা সূত্র লিখে একটু বক্স করেন যে F is equal to phi R। টোটাল ম্যাগনেটোমোটিভ ফোর্সের নেট ফোর্স যেটা একটু আগে লিখলাম phi r। হ্যাঁ, phi into R। Rটা হচ্ছে রিলাক্টেন্স আর phi তো আমাদের ম্যাগনেটিক ফ্লাক্স। আচ্ছা বলেন তো ইলেকট্রিক সার্কিটের ক্ষেত্রে Rটাকে আমরা কি করতাম, মানে বাধাটাকে সব সময় কি কম রাখার চেষ্টা করতাম না? সো এখানেও একই কনসেপ্ট, যদি আমার ওয়েল ডিজাইন ট্রান্সফরমার হয় তাহলে রিলাক্টেন্সের ভ্যালুটা কি হওয়া উচিত? বাধাটা অনেক কম হওয়া উচিত, রাইট? তাহলে কম যদি আমরা কনসিডার করি, ওই আগের ক্লাসের সাথে একটু রিলেট করেন, ওইটাকে আমরা কি করে দেই? জিরো করে দেই বা ইগনোর করি। রিলাক্টেন্সের জন্য ইউজ করব। এটা হচ্ছে আপনার এই F ক্যালকুলেশনের জন্য আরেকটা সূত্র। যখন এই যে আমরা ম্যাগনেটোমোটিভ ফোর্স ক্যালকুলেট করি আরেকটা ফর্মুলা হচ্ছে phi into R, মানে ম্যাগনেটিক ফ্লাক্সকে আপনি রিলাক্টেন্স দিয়ে যদি মাল্টিপ্লাই করেন তাহলে এমএমএফটা পাবেন। এই পর্যন্ত কি সবার লেখা হয়ে গেছে? আমি একটু কিছু জিনিস মুছে দেই, তাহলে জায়গা পাচ্ছি না লেখা। না, ছবিটা দেখ। সো আরেকটা ইকুয়েশন লেখা যায় যে F net is equal to আমাদের ছিল Fp plus Fa। সো এখান থেকে আমরা পেয়েছিলাম Np Ip minus Ns Is, আর যেহেতু F net is equal to phi R ও লেখা যায় তাহলে এটার ইকুয়াল টু আমরা লিখতে পারি F net সমান হচ্ছে phi into R। নেক্সট একটা কন্ডিশন লিখেন যে for well designed transformer the value of reluctance is very small। তাহলে যদি এটা স্মল হয় তাহলে এটাকে আমরা কি কনসিডার করতে পারি? টেন্ডস টু 0। সো NpIp minus NsIs is approximately 0, therefore NpIp tends to NsIs, Ip divided by Is is equal to Ns divided by N। For well-designed transformer, R is very small.
এটা লাস্ট লাইন ইকুয়াল না ইকুয়াল একদম লাস্ট লাইনে ইকুয়াল দিয়েছি ফার্স্ট লাইনে ওটা কি কোনটা ফার্স্ট ইকুয়েশন For well-designed transformer, R is very low. Fnet is equal to NTIP minus NSIS tends to 0. তারপরে হচ্ছে যে NTIP এটা যদি আমি ইকুয়েশনের রাইট সাইডে নিয়ে যাই তাহলে সমান হচ্ছে NSIS তারপর ডিভাইড করে দেওয়া হ্যাঁ যদি এই যে আমার আগের ভ্যালুটা অনেক ছোট হয় তাহলে সেই ক্ষেত্রে এখানে আমরা এটাকে 5 * 0 কনসিডার করতে পারি তাহলে fnet সমান কত আসবে 0 আসবে তাহলে ওইটাই এখানে জাস্ট একবারে বসাই দেওয়া আছে কারণ fnet এর আপনার মূলত দুইটা ইকুয়েশন ছিল একটা NPIP NSIS আর একটা হচ্ছে fnet = 5 আর সো দুইটাকে যদি কম্বাইন করা হয় কম্বাইন করে যে ইকুয়েশন এখন আমার একটা কোশ্চেন আছে বলেন তো এটা সমান কি আপনি a লিখবেন না 1/a লিখবেন 1/a 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 ম্যাম এটা হচ্ছে কয়েকজন বলতেছেন a কয়েকজন 1/a 1/a এর পক্ষে কয়জন 1/a আর a কেন a হবে ম্যাম এটা তো বিপরীত মানে NP IP IS হবে তখন এটা 1/a হবে ভেরি গুড যদি হচ্ছে আমি এটাকে উপরে লিখতাম যে IP / IS সমান NP/NS তখন হচ্ছে 1/a আসতো আমি তো অলরেডি উল্টা করেই লিখেছি তাই না ক্যালকুলেশন যখন আমরা প্রুফ করে আসছি তখন IP/IS সমান NS/NP আছে তাহলে এটা সমান কি হবে a হবে আর যদি আপনি এভাবে লিখতেন যে IP/IS সমান NP/NS তখন এটা হয়ে যেত 1/a আর যখন আপনি যে ভোল্টেজের ভ্যালুটা ক্যালকুলেট করেন তাহলে VP/VS সমান NP/NS থাকে a বোঝা গেল তো আমার এই জায়গাটাতে যে ইকুয়েশন আছে ওইখানে আপনি আবার যদি 1/a করে দেন তাহলে তো ওই ঘুরে ফিরে ভোল্টেজের ওই ইকুয়েশন চলে আসবে ম্যাম কারেন্টের বেলায় ডিফারেন্স হ্যাঁ কারেন্টের বেলায় অপোজিট ভোল্টেজের অপোজিট কিন্তু আপনি এখানে অলরেডি অপোজিটকে আবার যদি 1/a করে দেন দুইবার রিভার্স হলে আলটিমেটলি এটাই চলে আসে বোঝা গেল পরীক্ষার সময় এই ভুলগুলো যাতে না হয় এটা কি ট্রান্সলেশন এই দুইটার হচ্ছে আপনার অনুপাতকে আমরা a দ্বারা প্রকাশ করি কি চলে আসলো এটা কি ইকুয়েশন এই ভুলনা করে কি স্টুডেন্টটা পাবো তো আসলে আমাদের আমরা শুনে এ পর্যন্ত কারো কোনো কনফিউশন আছে লাস্ট ক্লাসে আপনাদেরকে একটা ইকুয়েশন দেখিয়েছিলাম যে EP = 4.44 NPF 5x ওই দুইটাকে ডিভাইড করে দিয়ে তারপরে হচ্ছে আপনার একটা সমীকরণ আনা হয়েছিল ওইটা মনে আছে সবার প্রমাণটা দেখার কথা ছিল দেখছেন কেউ ওই যে NSNP হ্যাঁ এটা এই যে এই যে E1 সমান 4.44 F N1 5 এই সমীকরণগুলো কিভাবে এসেছে কেউ কি বাসায় একটু দেখেছেন দেখা হয় নাই এর প্রমাণটা আপনাদেরকে আমি স্লাইডে দিয়ে রাখছি সুতরাং এটা অবশ্যই সবাই একটু ভাষায় ভালো করে দেখবেন আমি একবার বোঝাই দেই t এর সাথে অর্থাৎ t = 1/f এটা তো সবার মনে আছে ফ্রিকোয়েন্সির সাথে টাইম পিরিয়ডের যে সম্পর্কটা তাহলে আমরা যখন এখানে একটা ফুল সাইকেল কনসিডারেশনে আনছি আপনার t/4 তারপরে হচ্ছে কি t/2 এখানে যে t এরকম ভাবে আসে না পর্যায়কাল যে আপনারা ছোটবেলায় পড়ে এসেছেন তাহলে φm যেটা অর্থাৎ ম্যাক্সিমাম যে ফ্লাক্সের ভ্যালুটা ওইটা কি t/4 এর জন্য রাইট কারণ t/2 তে আসলে এটা কি হয়ে যাবে 0 হয়ে যাবে তাই না সো ফার্স্টে আমাদের যখন EMF ইকুয়েশনটা ক্যালকুলেট করতে হয় ট্রান্সফরমারের জন্য এই কয়েকটা জিনিস আপনার লাগবে n1 টাকে আমরা ধরে নিয়েছি নাম্বার অফ টার্নস ইন প্রাইমারি ওয়াইন্ডিং
N2 টাকে কনসিডার করা হয় নাম্বার অফ টার্নস ইন সেকেন্ডারি ওয়াইন্ডিং। আর ফ্লাক্স ক্যালকুলেশনের জন্য সূত্রটা কি? ফ্লাক্স ক্যালকুলেশনের সূত্র হচ্ছে Vm multiplied by A. That means phi is equal to maximum flux in the core is equal to Vm multiplied by A. যে একটু আগে যেটা দেখালাম ম্যাগনেটিক ফিল্ডের যে ভ্যালুটা আছে ওটাকে যদি আমরা ক্রস সেকশনাল এরিয়া দ্বারা গুণ করি সেখান থেকে হচ্ছে ম্যাক্সিমাম ফ্লাক্স যেটা আছে ফ্লাক্সটা পাওয়া যায়। আর F তো ফ্রিকোয়েন্সি, এসি সাপ্লাই হচ্ছে এটাকে হার্টজে রিপ্রেজেন্ট করা হয়। দেখেন তাহলে প্রথমত আমরা যখন ক্যালকুলেশন করছি ম্যাক্সিমাম ভ্যালুটা আসছে হচ্ছে T/4 এর জন্য, রাইট? তাহলে T/4 টাকে অর্থাৎ টাইম পিরিয়ডটাকে যদি আমরা ফ্রিকোয়েন্সির রেসপেক্টে রিপ্রেজেন্ট করতে চাই তাহলে কি আসবে? T এর জায়গায় হচ্ছে আমরা 1/f লিখে দিতে পারি। তাহলে যেহেতু আপনার 1/4 সাইকেলের জন্য সুতরাং এভারেজ রেট অফ চেঞ্জ ফ্লাক্সটাকে ক্যালকুলেট করা যায় T/m ডিভাইডেড বাই T। যে কোনো কিছুর এভারেজ করতে গেলে কি করতে হয়? টোটাল টাইমটা দিয়ে আমরা ভাগ করে দিতে হয়। তাহলে এখানে যেহেতু আমার m টা পাওয়া যাচ্ছে কতর জন্য? T/4 এর জন্য, সুতরাং আমি এভারেজ রেট অফ চেঞ্জ যখন ক্যালকুলেট করতে যাব ফ্লাক্সে ইকুয়েশনটা হবে m ডিভাইডেড বাই T/4। দেন T টাকে আমি 1/f দিয়ে যদি রিপ্লেস করে দেই ফাইনাল ইকুয়েশন কি আসবে? এটা আসবে। সবাই এই পর্যন্ত মানে ডিটেইলস লিখতে হবে না, ইকুয়েশনগুলো খাতায় লিখেন। দেখা যায় না, দেখতে পাচ্ছেন না? জুম করব, স্লাইড শো দিয়ে দেই তাহলে দেখতে পাবেন। স্লাইড শো দিলে আবার হ্যাং করবে, এজন্য দিচ্ছিলাম না। আসছে আরে না, একটু ডিটেইলস লিখতে হবে না, n1 n2 কি এত কিছু লেখা লাগবে না, সিম্পলি ইকুয়েশনগুলোকে নোট করেন যে m হচ্ছে ম্যাক্সিমাম ফ্লাক্স ইন কোর, m is equal to Vm into A। তারপরে হলো যে নেক্সট ইকুয়েশন যেটা আছে এভারেজ রেট অফ চেঞ্জ অফ ফ্লাক্স। লিখেন, ডিরেক্ট কপি পেস্ট না, ফার্স্টে ডায়াগ্রামটা ড্র করে রেজিয়ানগুলোকে আগে ডিনোট করে নেন, করার পরে এর সাথে রিলেট করে ইকুয়েশনগুলোকে লিখেন। আর এই কোর্সে হচ্ছে আপনাদের সমীকরণ একটু বেশি, হ্যাঁ, এজন্য কষ্ট করে হলেও মাথায় রাখবেন। আর যদি মনে করেন যে সরাসরি মনে থাকছে না, ইলেকট্রিক সার্কিটের সাথে রিলেট করে পড়বেন। যেমন হচ্ছে এই সমীকরণটাকে আপনারা V = IR এর সাথে কম্পেয়ার করতে পারেন, ঠিক আছে? এই সমীকরণটা আমরা আশা করি কেউ ভুলবো না, তাই না? তাহলে V = IR এর যদি থাকতো, R = আমরা কি করতাম, V/I মানে ভোল্টেজ ডিভাইডেড বাই কারেন্ট। এখানেও এই একই টাইপের রিলাক্টেন্সটা যখন আমরা ক্যালকুলেট করতে যাচ্ছি F/phi অর্থাৎ হচ্ছে ফোর্স ডিভাইডেড বাই ম্যাগনেটিক ফ্লাক্স।
তো দুইটার মধ্যে কিছু কিছু মিল আছে, যদি আমরা একটু রিলেট করে পড়তে পারি তাহলে সহজ হয় মনে রাখাটা। এখানে t/4 এর মান হচ্ছে 1/4 কোনটা? হ্যাঁ, t/4 কে 1/4f দ্বারা লিখেছে, কারণ কি t is equal to আবার লেখা যায় না 1/f, এই যে ইকুয়েশনটা, তাহলে এখানে যদি আমি 1/f বসাই দেই তো t/4 সমান 1/4f লেখা যায়। বুঝতে পেরেছেন? পর্যায়কাল ফ্রিকোয়েন্সির ব্যস্তানুপাতিক করেছিলেন না, যে ফ্রিকোয়েন্সির সাথে টাইম পিরিয়ড যেটা আছে এটা ইনভার্সলি প্রপোর্শনাল, সো t is equal to 1/f, ওখান থেকেই মূলত এটা চেঞ্জ করা যায়। লেখা শেষ। আর ইউনিটগুলো অবশ্যই মাথায় রাখবেন, ঠিক আছে? ইউনিটগুলো পরীক্ষায় ভুল হয় না যেন। তাহলে induced EMF per turn is equal to rate of change of flux per turn। WB টা কি? কোনটা? WB/S ও, ওইটা আপনার ইউনিট, ইউনিট মানে ফ্লাক্সের ইউনিট। এটা কি অন্য কোনো ইয়া থাকা যায় যে আপনার নিয়ে আসতে হবে? এটা ডিরেক্ট হচ্ছে আপনার ওয়েবার পার সেকেন্ডেই থাকে। লেখা শেষ সবার? আচ্ছা, এই ইকুয়েশনটা আপনাদের কাছে হয়তো নতুন। ফর্ম ফ্যাক্টর ইজ ইকুয়াল টু আরএমএস ভ্যালু ডিভাইডেড বাই এভারেজ ভ্যালু। ইকুয়েশনটাকে লিখে একটু বক্স করে রাখেন। আর আমাদের যে ফর্ম ফ্যাক্টরটা আছে, যদি সাইনোসয়েডালের ক্ষেত্রে আমরা as flux পাই very sinusoidal, form factor of a sine wave is 1.11। এই 1.11 এর একটা প্রুফ আছে, ঠিক আছে? আমি ওই প্রুফটা এখন দেখাচ্ছি না, সরাসরি ভ্যালুটা একটু নোট করে রাখবেন যে ফর্ম ফ্যাক্টর অফ a sine wave is 1.11। আমি একটা কোশ্চেন কি বলেন? এমএফ পার টার্নের জন্য কি ভোল্টেজে ইউনিট ভোল্টেজে চলে যাবে? যখন পার টার্নের জন্য আমরা লিখবো তখন হচ্ছে এটাকে লেখা লাগে হচ্ছে ভোল্টে, কারণ ইএমএফ বলতে কি বোঝায়? ইলেকট্রোমোটিভ ফোর্সটাকে বোঝায়। যখন পার টার্নসের অ্যাক্রসে আপনি লিখছেন ওটার এককটা হবে হচ্ছে ভোল্টে। কোনো কনফিউশন আছে? তাহলে ফর্ম ফ্যাক্টর ইজ ইকুয়াল টু হচ্ছে আরএমএস ভ্যালু ডিভাইডেড বাই এভারেজ ভ্যালু। সো এখান থেকে আমরা যখন আরএমএস ভ্যালু পার টার্ন ক্যালকুলেট করতে যাব, আমরা যেহেতু বললাম যে ফর্ম ফ্যাক্টর এক্ষেত্রে ফিক্সড 1.11, তাহলে 1.11 দিয়ে মাল্টিপ্লাই করে দিলে আমরা এরকম ইকুয়েশন পাবো। আর যেহেতু প্রাইমারি আর সেকেন্ডারি দুইটা সাইডের জন্য আমাকে আরএমএসটা ক্যালকুলেট করতে হবে, সুতরাং এখান থেকে E1 আর E2 এর যে ইকুয়েশনটা আছে এটা ফাইনালি ক্যালকুলেট করতে পারবেন। সো এক্সামে হচ্ছে আপনাদেরকে এই সমীকরণগুলো ইউজ করতে হবে, যে E সমান 4.44 F into N multiplied by 5M। সেমি থাকবে কারণ আর এটাই E1 কনস্ট্যান্ট চেঞ্জ হবে। আর যদি প্রমাণ করতে দেই তাহলে তো আর কিছু করার নাই, একদম শুরু থেকে এই পর্যন্ত সব লিখে আসতে হবে ডিটেইলস। ডিটেইলসে। মানে E1 এর যে একটা ভ্যালু দেওয়া 4.44 F, ওটা কি মানে এটাই থাকবে নাকি? হ্যাঁ, এটা কখনো চেঞ্জ হবে না, কারণ এই যে আমাদের মেইন ইকুয়েশন কি আসছিল, ইএমএফ পার টার্ম আসছিল হচ্ছে 4 into F multiplied by 5, তাই না? তাহলে এর সাথে আমি যখন এই ফর্ম ফ্যাক্টরটাকে গুণ করব, আমাদের এই 4.44 F into N 5M এগুলো কোনো কিছুরই আপনার চেঞ্জ হবে না। কোশ্চেনের ডেটা কোনগুলো চেঞ্জ থাকবে, ধরেন F এর মান দেওয়া আছে, N দেওয়া আছে, 5M দেওয়া আছে, আপনাকে E ক্যালকুলেট করতে হবে। ওকে, এই 4.44 যেটা, এটা কিন্তু ফিক্সড। জিনিসটা কি বুঝতে পারছেন সবাই? কারণ আমরা তো এগুলো যে ডিরাইভ করেই আসলাম। 4টা এসেছিল হচ্ছে লজিক থেকে। লজিক থেকে কিভাবে? যেহেতু আমি যে t/4 নিয়েছিলাম। এত লেট করছেন কেন আজকে সবাই? আচ্ছা, এটাকে আমি একটু পরে কথা বলতেছি, আগে পরে নেই। t/4টা কি আমি অর্ধেক সাইকেলের কোয়ার্টার নিলাম। কেন নিয়েছিলাম বলেন তো?
এই জায়গাটাতে আমার 5m টা ম্যাক্সিমাম ছিল তাই না, তাহলে এই t/4 যেটা এটা কি কখনো কোনোভাবে চেঞ্জ হবে না। হবে না। আবার t is equal to 1/f যে রিলেশনটাকে আমরা ইউজ করলাম যার জন্য আমার এই যে 1/4f আসলো এটার কি কখনো চেঞ্জ হওয়ার কথা হবে না। আবার সাইন ওয়েভের ক্ষেত্রে ফর্ম ফ্যাক্টরের যে ভ্যালুটা এটাও ফিক্সড, এর একটা ক্যালকুলেশন করে এটাও আবার প্রমাণ করা যায়, ওই প্রমাণটাকে আমি এর মধ্যে দেই নাই তাহলে আরো লেন্দি হয়ে যেত। তাহলে এই 1.11 ও আমার ফিক্সড, এখানে যে 1/4f আছে ইকুয়েশনও ফিক্সড, সবকিছুকে রিলেট করেই তো বেসিক্যালি আমার এই সমীকরণটা আসছে, রাইট? সো এই 4.44 এর কোনো চেঞ্জ হবে না। চেঞ্জ কোথায় আসবে? এই তিনটা ভ্যালুতে পরীক্ষার সময় যদি আমি কোশ্চেনে দিয়ে দেই ওটার উপর বেস করে আপনাকে ক্যালকুলেট করতে হবে। বুঝে গেল? কোনো কনফিউশন আছে আর? ফর্ম ফ্যাক্টরটা হচ্ছে আমার দুইটার রেশিও। আমরা ওই যে আরএমএস ভ্যালু করি না, আরএমএস এর সাথে আবার ওই যে আপনার এভারেজ ভ্যালুর একটা রিলেশন করেছিলেন ইন্টারমিডিয়েটে, এই দুইটার যে রেশিও, এই দুইটার রেশিওটাই হচ্ছে আমার ফর্ম ফ্যাক্টর। আর কারো কোনো কোশ্চেন এই পর্যন্ত? আচ্ছা, পরীক্ষায় এটা দুই ভাবে আসতে পারে, প্রাইমারি সাইডের ক্ষেত্রে ভোল্টেজ, আর T2 যেটা আছে এটা হচ্ছে আমার আরএমএস ইনডিউসড ইএমএফ ইন সেকেন্ডারি ওয়াইন্ডিংস। এই টার্মগুলো কিন্তু এক্সামের সময় লিখতে হবে। এখন জাস্ট ক্লাসে টাইম কমানোর জন্য আমি হচ্ছে ইকুয়েশন লিখতে বলছি, পরীক্ষার সময় আপনাকে পরিচয়গুলো দিয়ে দিতে হবে, বুঝতে পারছেন? তাহলে আপনাদের এক্সামে এই কোশ্চেনটা দুই ভাবে আসতে পারে, একটা হচ্ছে এটার প্রমাণ আমি পরীক্ষায় দিতে পারি, অথবা ইকুয়েশনটাকে অ্যাপ্লাই করে ডাইরেক্ট ম্যাথমেটিক্যাল প্রবলেম সলভ করতে দিতে পারি। আর এটা হতে পারে দুইটা একসাথে, দুইটা একসাথে যদি আসে তাহলে ধরেন এ তে এটার প্রমাণ থাকলো, বি তে ওইটা দিয়ে আমার ম্যাথমেটিক্যাল প্রবলেম সলভ আসলো, যেরকমটা যে ক্লাস টেস্টে দিয়েছিলাম। এক নম্বরে একটা এমসিকিউ ছিল, দুই নম্বরে কেউ একটু বুদ্ধি করে লিখলো, এমসিকিউটাকে থিওরিতে কনভার্ট করতে পারতেন। তাহলে এখন একটা ম্যাথ করে সমীকরণটা দিয়ে, হ্যাঁ হ্যাঁ থিওরি অনেক হয়েছে আর না, ম্যাথ বললে এটা ক্লিয়ার হয়ে যায়। হ্যাঁ ম্যাথ বলে ক্লিয়ার হয়ে যাবে। আচ্ছা কোয়েশ্চেনটা লিখেন, ডিটারমাইন দ্য পিক ভ্যালু অফ সাইনোসয়েডাল ফ্লাক্স ইন আ ট্রান্সফর্মার কোর। সবাই কোয়েশ্চেনটা লিখে নিজেরা সলভ করবেন। আশেপাশে Determine the peak value of sinusoidal flux in a transformer core that has the primary of turns and is connected to a 240 volt 60 Hz 50 kVA source. নট নেসেসারি এখানে যে ডেটা আছে সবগুলাই আপনাদেরকে ধরে বেঁধে হলেও ইউজ করতে হবে। এক্সামে কিন্তু আপনাদের এরকম এক্সট্রা ডেটা দেওয়া থাকতে পারে, ঠিক আছে? এই কোয়েশ্চেনটা সলভ করেন তাহলে আমি কেন এই কথাটা বললাম বুঝতে পারবেন। Determine the peak value of sinusoidal flux in a transformer core that has a primary of 200 turns and is connected to a 240 volt 60 Hz 50 kVA source.
আপনাদেরকে একটা কথা বলে রাখি, এই ধরনের ক্লাসগুলোতে আসলে অবশ্যই ক্যালকুলেটর সাথে আনবেন। ইঞ্জিনিয়ারিং করতে আসছেন আর ক্যালকুলেটর ক্যারি করেন না, এটা কোনো কিছু হলো। আর ক্লাসে যখন এই ম্যাথগুলো সলভ করতে দেওয়া হবে নিজেরা একবার করে করবেন, তাহলে এটা একটা প্র্যাকটিস হয়ে যাবে। ঠিক আছে, বসে থেকে টাইম নষ্ট করবেন না। কি কি ইনফরমেশন দেওয়া আছে ওইগুলো অ্যাটলিস্ট লিখে তাহলে বুঝতে পারবেন। প্রাইমারি সাইডে নাম্বার অফ ট্রান্সকে কি দ্বারা রিপ্রেজেন্ট করা হয়? NP দ্বারা। ভেরি গুড। 240 ভোল্ট যেটা আছে কানেক্টেড টু আর 240 ভোল্ট, তাহলে এটা কি? E1 এর 1 এর ভ্যালু দেওয়া আছে 60 হার্টজ করে কি এটা? F। আর ক্যালকুলেট করতে হবে কি? সাইনোসয়েডাল ফ্লাক্সের ভ্যালু অর্থাৎ phi আছে না? বলেন তো এই যে আমাদের 50 kVA যে রেটিংটা দেওয়া আছে এটা কি কোথাও ইউজ করা আছে? 50 kVA ইউজ করতে হবে না, এটা এক্সট্রা ভ্যালু। সো বাকিগুলোকে বসিয়ে দিয়ে ক্যালকুলেট করেন। আচ্ছা, পরীক্ষার সময় যদি এরকম কোনো এক্সট্রা ভ্যালু দেওয়া থাকে দয়া করে বারবার বলবেন না যে ম্যাডামকে ডাকেন কোশ্চেনে ভুল আছে। ঠিক আছে, এই ধরনের সিচুয়েশনগুলো আমি আগেও ফেস করেছি, অবশ্যই রেগুলার ব্যাচে না, ইভিনিং ব্যাচে। তো আপনাদের এক্সট্রা ভ্যালু যদি কাজে না লাগে আপনি ইউজ করেন না, এখানে তো আপনাকে কেউ মাইট দিবেন না ব্যবহার না করবেন, না? আচ্ছা, আমাদের ইকুয়েশনটা কি ছিল? ইপি। আমরা যেহেতু প্রাইমারি, আচ্ছা একটা মিনিট সবাই খেয়াল করেন, যখন ইকুয়েশনটাকে আমরা ডিরাইভ করছি এখানে মেনশন করে দিয়েছিলাম যে প্রাইমারি ওয়াইন্ডিং এর ক্ষেত্রে যে ইএমএফটা আছে এটাকে আমরা U1 দ্বারা রিপ্রেজেন্ট করছি, তাই না? লেখা ছিল যে RMS value of induced EMF in whole primary winding represents by E1। সো যখন আপনি ম্যাথমেটিক্যাল প্রবলেম সলভ করবেন তখন এরকম E1 E2 না দিয়ে আমরা হচ্ছে N দিয়ে লিখবো, মানে সরি প্রাইমারি ক্ষেত্রে P দিয়ে, সেকেন্ডারি ক্ষেত্রে হচ্ছে S দিয়ে লিখবো। ওকে, so equation টা কি আসবে? EP is equal to 4.44 NP phi, sorry F into phi max। ফ্রিকোয়েন্সির ক্ষেত্রে কি আর FP লেখার দরকার আছে? না, ফ্রিকোয়েন্সি কখনো প্রাইমারি সেকেন্ডারি থেকে ডিফারেন্ট হবে না। তাহলে আমরা এখান থেকে ইকুয়েশনটা যদি ক্যালকুলেট করি phi max is equal to আসবে EP divided by 4.44 NP F। যাদের কনফিউশন ছিল 4.44 কি চেঞ্জ হবে কিনা ম্যাথের ক্ষেত্রে এখন কি বুঝতে পারছেন? তাহলে এখন ইপি এর ভ্যালু আমাদের প্রশ্নে কত দেওয়া আছে? 240 240 4.44 মাল্টিপ্লাইড বাই এনপি কত দেওয়া আছে? 200 হার্টজ। আর ফ্রিকোয়েন্সি 60, ফ্রিকোয়েন্সি হচ্ছে 60 হার্টজ। ইউনিট কি হবে ফাই ক্যালকুলেট করতে গেলে? ওয়েবার। ক্যালকুলেট করেন আউটপুট কত আসে? 4.5 into 10 to the power minus 3। আজকে যারা ক্যালকুলেটর নিয়ে এসেছেন আর এই অঙ্কটা আগে হয়েছে তারা হলো স্টার্ট দিয়ে রাখবেন অ্যাটেন্ডেন্সের পাশে, আর যারা ক্যালকুলেটর আনেন নাই তারা স্টার্ট দিবেন না। আচ্ছা, ভেরি গুড। আর যাদের হচ্ছে ম্যাথ তো তাড়াতাড়ি হয়েছে ক্যালকুলেটর নিয়ে এসেছেন তারা ডাবল স্টার্ট দিবেন। আচ্ছা, আর যারা শুধু ক্যালকুলেটর আনছেন কিন্তু
ক্যালকুলেশন করতে লেট হয়ে গেছে তারা একটা দিবেন। আচ্ছা স্টার্ট করার আরেকটা সুযোগ আছে, নেক্সট আরেকটা ম্যাথ সবাই সলভ করেন। এখানে আমি আর কোনো গিফট দিব না, কোনো হেল্প করব না। আর 20 kVA 11 by 0.4 kV 50 cycle per second single phase transformer। আচ্ছা এখানে এভাবে লেখা মানে কি বলেন তো? এটা কি 5 ফ্লাক্স ওইসব কিছু লিখেছি? 1 সিঙ্গেল ফেজ। এভাবে লেখার অর্থ হচ্ছে সিঙ্গেল ফেজ ট্রান্সফরমার, আর যদি 3 দিয়ে এরকম লিখি এর অর্থ হলো 3 ফেজ ট্রান্সফরমার। Having a 5400 turn in primary 0.4. Find number 1 mutual flux. Number 2 the number of turn in secondary. The number of turn in secondary. Number 3 maximum flux density. Maximum flux density if cross sectional area of core is 100 centimeter square. And number 4 calculate IS and IP. আচ্ছা বলেন তো এখানে যে 50 সাইকেল পার সেকেন্ডে দেওয়া আছে এটা কি? ফ্রিকোয়েন্সি। ভেরি গুড। তাহলে 50 হার্টজ লেখা যে কথা, আপনার সাইকেল পার সেকেন্ড এভাবে লেখাও কিন্তু একই, এটা ফ্রিকোয়েন্সি, ঠিক আছে? কারণ পার সেকেন্ডে কতটা সাইকেল যাচ্ছে এটা দিয়ে কি আমরা ফ্রিকোয়েন্সি ক্যালকুলেট করি না? এভাবেও কিন্তু পরীক্ষার সময় ডাইরেক্ট হার্টজ না দিয়ে ইউনিটটা সাইকেল পার সেকেন্ড থাকতে পারে। সো ইনফরমেশন গুলো দেওয়া আছে সিঙ্গেল ফেজ ট্রান্সফরমারের জন্য 20 kVA 11 by 0.4 kV 50 সাইকেল পার সেকেন্ড, আর নাম্বার অফ টার্নস ইন প্রাইমারি সাইড দেওয়া হচ্ছে 5400। You have to calculate the mutual flux. Number 2 the number of turn in secondary. Number 3 maximum flux density if cross sectional area of core is 100 centimeter square. And finally you have to calculate the primary side current and secondary side current. কিলোভোল্টের 20 কিলোভোল্ট অ্যাম্পিয়ার। কোন কোন ভ্যালুগুলো আগে ইউজ করতে হবে এটা দেখেন। maximum flux density. Maximum flux density cross sectional area of core is 100 centimeter square. লাস্ট লাইনে কি লিখছেন? Maximum লাস্ট লাইন
IS and IP আর কেমন মোটা of core. If cross sectional area of core is 100 centimeter square, at 20 kVA কমাতে লেখা আছে 11 by 0.4 kV 50 cycle per second single phase transformer. ক্লাস টাইমার অল্প আছে না, এই ম্যাথটা হোমওয়ার্কের জন্য লিখেন। যা যা ক্লাসে পড়িয়েছি সব ইকুয়েশনগুলো ডাইরেক্ট অ্যাপ্লাই করে এক্সাম করবেন। একটু ফার্স্ট কোশ্চেনটা লিখে রেখে এসডব্লিউ করে নেক্সট ক্লাসে নিয়ে আসবেন। একদম যা যা পড়ানো হয়েছে ইকুয়েশনগুলোকে অ্যাপ্লাই করে। কি সূত্র এখন আমরা লিখে দিব, এতক্ষণ কি পড়ালাম তাহলে? দেখেন মিউচুয়াল ফ্লাক্সের সূত্র পড়ানো হয়েছে, আপনার নাম্বার অফ টার্নস কিভাবে ক্যালকুলেট করতে হয় জানেন, তারপর হচ্ছে ক্রস সেকশনাল এরিয়া দেওয়া থাকলে ফ্লাক্স ডেনসিটি কিভাবে বের করতে হয় এতক্ষণ ধরে বললাম, আর হচ্ছে কারেন্টের দুটো ইকুয়েশন। যখন দিছিলাম হ্যাঁ এই ফর্মুলা দিয়ে এখানে এটা ওইটাতে যাওয়াই যাচ্ছে না। যদি এরকম ডিফারেন্ট ওইখানে হচ্ছে আপনার যদি ইকুয়েশন দেওয়া থাকে ডিফারেন্সিয়েট করে আবার আনতে হবে, ওখানে এটা অ্যাপ্লাই করতে হবে। কি বলতে কি ক্ষুদ্র কোনো অংশ এরকম এমনিতে আপনার যে শর্ট রেডিয়ালটাকে আমরা d5 বা d ডেল্টা দ্বারা রিপ্রেজেন্ট করি, কিন্তু এখানে যদি ইকুয়েশন দেওয়া থাকে এটা ফার্স্ট ডেরিভেটিভ নিতে হবে, ওই দিকটা আছে। অঙ্কটা লেখা হচ্ছে সবার? জি ম্যাম। আচ্ছা নেক্সট আরেকটা ম্যাথ লিখেন। হ্যাঁ নেক্সট আপনি করবেন। কোনটা? The number of turns in secondary. আর 3 নাম্বার লিখেছি maximum flux density if cross sectional area of core is 100 centimeter square. IS and IP. IPRIS last IPRIS. In cross sectional area একেবারে লাস্টে যদি 1 স্কয়ার 100 centimeter square আর লাস্টে হচ্ছে IPRIS এর ভ্যালুটা ক্যালকুলেট করতে হবে। প্রাইমারি সাইডে কারেন্ট, সেকেন্ডারি সাইডে আচ্ছা এই দুইটার মধ্যে বলেন তো কোনটা প্রাইমারি কোনটা সেকেন্ডারি? এই যে একটা রেশিও মতো দেওয়া আছে, এটার মধ্যে প্রাইমারি ভ্যালু কোনটা আর সেকেন্ডারি ভ্যালু কোনটা? এদিকেরটা হচ্ছে প্রাইমারি, এই সাইডেরটা সেকেন্ডারি, তাই না? তো যখন কারেন্ট ক্যালকুলেট করবেন ইকুয়েশনটা কিন্তু অ্যাপ্লাই করতে হবে। বুঝবো কিভাবে এটা? বুঝবো কিভাবে? ও দাদু লেখা হচ্ছে প্রাইমারি কি সবসময় বড় হবে? স্টেপ আপের ক্ষেত্রে স্টেপ আপের ক্ষেত্রে গ্রেড কেমন হবে? নেক্সট কোশ্চেনটা লিখেন 15 kVA
has a magnetic core of 50 centimeter square cross section and a mid length of 66.7 centimeter. The application of 2400 volts causes a magnetic field intensity of 440 ampere turns per meter RMS and a maximum flux density of 1.5 Tesla. Determine the turns ratio and number 2 the number of turns in each winding. Of 450 50 centimeter square cross section আমি নিচে জানা বলে 450 জানা বলে ampere turn per meter. per meter है ampere turn per meter RMS and maximum flux density of 1.5 Tesla. Calculate করতে বলছে turns ratio or the number of turns in each winding. Flux density of 1st 1.5 Tesla. 1.5 আচ্ছা এখানে দেখে মনে হচ্ছে না যে ম্যাথটা খুবই ছোট বাট ইনফরমেশন ইউজ দেওয়া। এখন এই বি নাম্বার যেটা আছে বি নাম্বারটা ক্যালকুলেট করতে গেলে বিতে মেইনলি আপনাদেরকে ক্যালকুলেশন করা লাগবে এনএস এর ভ্যালুটা, ঠিক আছে? কিন্তু এনএস এর এই ভ্যালুটা বের করার জন্য এখান থেকে অনেকগুলো ইনফরমেশন নিয়ে ওয়ান বাই ওয়ান ক্যালকুলেট করে আসতে হবে, বুঝতে পেরেছেন? যেমন 5x এর যে সমীকরণটা আছে ওইটা আপনার অ্যাপ্লাই করতে হবে, ওইখান থেকে আপনি হচ্ছে এনপিটাকে বের করবেন, এনপি বাই এনএস এর রেশিও দেন আপনাকে ক্যালকুলেট করতে হবে। এই দুইটা অঙ্ক হোমওয়ার্ক করে আমাকে নেক্সট ক্লাসে সাবমিট করবেন। যদি না পারেন না যে এতটুকু আমাকে দিতে হবে, মানে যতটুকু করবেন ওইটাই সাবমিট করবেন, কিন্তু কেউ কারোরটা দেখে করবেন না, ঠিক আছে? আচ্ছা এই একটা ভালো কোশ্চেন করেছেন, যদি না পারেন মনে করেন যা যা সূত্র পড়েছি ওইগুলা কোনটার সাথে কোনটা রিলেট করা যায় এতটুকু তো অ্যাটলিস্ট বুঝতে পারবেন, রাইট? সো যতটুকু বুঝবেন ওই পর্যন্ত স্টপ রাখবেন, নিজেদের মধ্যে ডিসকাস করে দেখাদেখি করে কেউ করে দিয়ে এটা। আর পারেন নাই যে এটার জন্য কোনো নাম্বার কাটা যাবে না, ঠিক আছে? তাহলে চেষ্টা করছে এটা অনেক। হ্যাঁ চেষ্টা করেছেন এটাই অনেক, কিন্তু কপি করবেন না। ऐसा तो मुझे समझते नहीं है चालू যা যা পড়ানো হলো আমি একটা টোটাল সামারি করি, দেখেন সবাই। প্রথমত হচ্ছে আপনাদের ইকুয়েশনের ক্ষেত্রে এই দুইটা স্লাইডই লাগবে, ঠিক আছে? এই যে সবাই খেয়াল করেন নাহলে অঙ্ক পারবেন না কিন্তু। রিলাক্টেন্স প্রথমত হলো আপনাদের পোর্টালে এই স্লাইডটা আপলোড করা আছে লেকচার 2 দিয়ে। সো এখান থেকে ম্যাগনেটোমোটিভ ফোর্স, রিলাক্টেন্স, ম্যাগনেটিক ফিল্ড ইন্টেন্সিটি যত ইকুয়েশন আছে নিতে পারবেন।
আর এই স্লাইডটা এখন আপলোড করা হয়নি, এটা আমি ইনশাআল্লাহ করে দিব। এখান থেকে হচ্ছে বাকি যত সূত্র আছে, অর্থাৎ এই যে E1 E2 কিভাবে ক্যালকুলেট করে, দুইটা রেশিও নিয়ে কিভাবে কি ক্যালকুলেশন করা যায়, ভোল্টেজ ট্রান্সফরমেশন রেশিও সবকিছু আছে। আপনাদেরকে ক্লাসে কি আমি ট্রান্সফরমারের কনস্ট্রাকশনটা শুরু করেছিলাম? আর আরেকটা কোশ্চেন আপনার এসডব্লিউ দিয়েছিলাম একদম শুরুতেই, যেটা বললাম যে ফেরোম্যাগনেটিক নিয়ে। দেখেন আজকে আর 10 মিনিটস মতো টাইম আছে, এই 10 মিনিটে আমি একদম শর্ট একটা টপিক একটু ডিসকাস করে যাই। সবাই খেয়াল করেন, এই যেগুলো পড়া আছে রিপিট করতে হবে ভালো। জ্যাম কিছু বলতে রিপিট করব। জিমিস আচ্ছা রিপিট করতেছি, অসুবিধা নেই, 5 মিনিটে এটা একটু দেখেন। সবাই খেয়াল করেন, এটা আমরা ট্রান্সফরমারের যে কুলিং মেথডের ক্ষেত্রে আপনার থিওরিটিক্যাল কনসেপ্টটা একটু মাথায় রাখতে হবে যে ফর ট্রাই টাইপ ট্রান্সফরমারস কুলিং মেথড হচ্ছে দুইটা, একটা এয়ার ন্যাচারাল আর একটা হচ্ছে এয়ার ফোর্সড অথবা এয়ার ব্লাস্ট কুলিং যেটা। আর যদি আপনি অয়েলের ক্ষেত্রে চিন্তা করেন, অয়েল ইমার্স টাইপ ট্রান্সফরমারের ক্ষেত্রে 4 ভাবে কুলিং মেথড ইউজ করা হয়। দেখবেন বইগুলোতে এই শর্ট ফর্মগুলো অনেক ক্ষেত্রে থাকে, ঠিক আছে? ONN, ONF, তারপর OFF আর একটা OFWF। যখন এই ট্রান্সফরমারের গায়ে লেখা থাকে না ওটার কি কি আছে, মানে ফুল বৈশিষ্ট্যগুলো লিখে দেওয়া থাকে, ওইখানে কোনো কোনো সময় দেখবেন লেখা থাকে ONN, দ্যাট মিন্স হচ্ছে ওই ট্রান্সফরমারটা অয়েল ন্যাচারাল এয়ার ন্যাচারাল ওয়েতে কুলিং করা হয়। যদি আপনার OFWF লেখা থাকে এর অর্থ হচ্ছে অয়েল ফোর্স ওয়াটার ফোর্স, দুইটাকে ফোর্সফুলি দেওয়া হয়। সো এগুলো কিভাবে কি করা হয় এটা আমরা নেক্সট ক্লাসে ইন ডিটেইলস দেখব, কিন্তু তার সত্ত্বেও স্লাইডটাকে আমি আপলোড করে রাখবো, ঠিক আছে? আপনারা এই স্লাইডটা একবার একটু জাস্ট গো থ্রু করবেন, আমি ডায়াগ্রাম দিয়ে এক্সপ্লেইন করব নেক্সট দিন। আর আজকে যা যা টপিক পড়ালাম এর মধ্যে না প্রথমত হচ্ছে দুইটা ইকুয়েশন, রিপিট করব আমি, দুইটা ইকুয়েশনের যে প্রমাণ লিখেছি ওগুলো পারবেন লিকেজ ফ্লাক্স মিউচুয়াল ফ্লাক্স সম্পর্কে। আচ্ছা সো এরপরে হলো আর আপনার ফ্যারাডেস লটা কি ছিল একটু বলেন তো? ইনডিউসড ইএমএফ এর ইকুয়েশন কি ছিল? আরে ইনডিউসড ইএমএফ এর ইকুয়েশন কি ছিল? আজকে একদম শুরুতে যে প্রমাণ দেখালাম না, VP/VS সমান NP/NS = A, এটার ফার্স্ট ইকুয়েশনটা কিভাবে স্টার্ট করলাম? এই প্রমাণটা করার জন্য শুরুতে কি করেছিলাম? প্রথমে ইনডিউসড ইএমএফ এর একটা ইকুয়েশন লেখা আছে না, তারপরে হচ্ছে VP আর VS এর দুটো সমীকরণ লেখা আছে। প্রাইমারি সাইডের জন্য কি কনসিডার করা হয়? লিকেজ ফ্লাক্স মিউচুয়াল ফ্লাক্স। সেকেন্ডারি সাইডেও লিকেজ মিউচুয়াল দুটোই কনসিডার করা হয়। আর যদি ওয়েল ডিজাইন ট্রান্সফরমার হয় সেক্ষেত্রে কন্ডিশনটা কি? রিঅ্যাকট্যান্স ইজ স্মল, phi m is very greater than phi of LP, right? মিউচুয়াল যে আমার ফ্লাক্সটা আছে ওই ভ্যালুটা লিকেজ ফ্লাক্সের তুলনায় অনেক বেশি। যদি লিকেজ ফ্লাক্সের তুলনায় বেশি হয় সেক্ষেত্রে লিকেজ ফ্লাক্সটাকে আমরা ইগনোর করতে পারি, ঠিক আছে? আর এরপরে যখন কারেন্টের জন্য ইকুয়েশন প্রমাণ করতে গেলাম, ওইখানে ডটেড সেকশন দিয়ে যদি এন্টার করে ক্রস দিয়ে লিভ করে সেক্ষেত্রে পজিটিভ, আর যদি উল্টাটা হয় তাহলে নেগেটিভ। তো কন্ডিশন অ্যাপ্লাই করে দেখা গিয়েছিল যে আপনার প্রাইমারি সাইড যেটা আছে, প্রাইমারি সাইডের ক্ষেত্রে ডটের যে রেসিয়ানটা আছে ওই রেসিয়ানটা দিয়ে কারেন্টটা ফ্লো করে, মনে আছে? আর সেকেন্ডারি সাইডে কি হয়? উল্টা কন্ডিশনটা হয়। সো একটা ইকুয়েশন আমরা পেয়েছিলাম পজিটিভে, যেটা FP = NP/IP, আর FS যেটা ছিল ইকুয়েশনটা ছিল আমাদের নেগেটিভে -NS/IS। তারপর এখান থেকে F নেট ক্যালকুলেট করা হয়েছিল, আর F নেট এর সমান কত লিখেছিলাম? পরবর্তীতে রিল্যাকটেন্স যদি স্মল হয় আমরা ইগনোর করতে পারি, রিল্যাকটেন্স যদি স্মল হয় তাহলে F net = 0। তারপর ওইখান থেকে ফাইনালি আমরা এই যে IP/IS সমান NS/NP এই ধরনের একটা ইকুয়েশন পাওয়া গেল, ঠিক আছে? আর এই 4.44 তে যে প্রমাণটা করে এটার জন্য বেসিক্যালি আপনাকে
একটা সাইকেল যখন আমরা কনসিডার করি এই পার্টটা নিতে হবে অর্থাৎ T/4 রেডিয়ানের জন্য তারপরে T-টাকে আবার 1/f দিয়ে রিপ্লেস করে দিলে আমরা ফাইনাল যে ইকুয়েশনটা আছে ফাইনাল ইকুয়েশনটা প্রমাণ করতে হবে ওকে আর নেক্সট দিন যেহেতু আমরা ট্রান্সফর্মার কুলিং মেথড ট্রান্সফর্মার কনস্ট্রাকশন এগুলো নিয়ে ডিসকাস করব আপনাদেরকে কুলিং মেথডের স্লাইডটা আমি আজকে আপলোড করে দেব তো ওইগুলো একটু বাসায় দেখে আসবেন আর যে দুইটা অঙ্ক হোমওয়ার্ক দিলাম ওই দুটো অঙ্ক হোমওয়ার্ক করে ফেলবেন জায়গায় তো আমাদের কারো কোনো কোয়েশ্চেন আছে সবকিছু ঠিকঠাক মতো বোঝা গেছে ক্লাসে জি ম্যাম ক্লাসে তো সবই বোঝেন তো ভালো ভালো ব্যাপার বুঝে না জি সবাই কি স্টার দেওয়া শুরু করছে আচ্ছা এভাবে গণহারে স্টার দিলে কিন্তু আমি ক্লাস পারফরম্যান্সে কাউকে নাম্বার দিব না যারা যারা ক্যালকুলেটর নিয়ে এসেছেন তারা শুধু স্টার দিবেন একটা ক্যালকুলেটর এনেছেন ম্যাথ তো পাস করতে পারছেন তারা দুইটা এভাবে সবাই করে দিয়েছেন হ্যাঁ আমি তো একটা অ্যানসার দিয়েছি তাও তিনটা আর সবাই স্টার দিলে কাউকে দিব না এই ঠিক আছে সাকিব ম্যাম সবার কাছে না সবাই আনে নাই তো ক্যালকুলেটর